আমার নাম লিটন। আমি সকাল সকাল অফিসের জন্য বের হচ্ছিলাম। মনে একটা অদ্ভুত ব্যাকুলতা ছিল। মনে হচ্ছিল নতুন কিছু একটা ঘটতে চলেছে। আমি আমার মা বাবার আশীর্বাদ নিলাম এবং বোনের মাথায় হাত রেখে লাঞ্চ বক্সটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই গল্পটা আমার না, আমার এক বন্ধু আকাশের, যে আমার সঙ্গে চাকরি করত। গত 1 বছর ধরে সে কানাডা। তবে আজ যখন আমি অফিসে পৌঁছালাম তখন দেখলাম আকাশ অফিসের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করে আছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কানাডা থেকে কবে এলি আর তুই যে আসছিস, সে ব্যাপারে আমাকে তো কিছুই বললি না। বললে আমি তোকে এয়ারপোর্ট থেকে আনতে যেতে পারতাম। আমার কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আর না জানি কেন, ওর মুখের রং ফ্যাকাশে লাগছিল। এটা সেই পুরনো আকাশ ছিল না, যাকে আমি চিনতাম। আজ ওর ভঙ্গি আর বিমর্ষ মুখে যেন অন্য কিছু বলছিল। আমি ওই অবস্থার কারণ জানতে চাইলাম তখন ও বলল, আমি এই কারণেই তোকে দেখতে এসেছি, কেননা তুই একমাত্র বন্ধু, যে আমার সমস্যাগুলোকে ভালো করে বুঝতে পারিস। যদিও সেই তোকে আমি বিদেশ যাওয়ার আগে কিছুই বলিনি, আমি চিরদিনই শান্ত স্বভাবের একজন মানুষ। আমার সঙ্গে যেমন ব্যবহার করত আমি খুশি মনে মেনে নিতাম, কেননা আমি জানতাম সব মানুষ একরকম হয় না। আকাশ আমার বন্ধু হলেও সে অনেকদিন ধরেই বিদেশে চাকরির চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত চাকরি পেল। তখন ওর মধ্যে অহংকার চলে এলো। কানাডার এক বড় কোম্পানি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অফার পেয়েছিল, কিন্তু এই ব্যাপারটা ও আমাকে জানায়নি, কেননা আমিও হয়তো ওর মতো কানাডা যাওয়ার কথা ভাবব। তবে ওর সাহস ছিল নিজের পরিবার ছেড়ে এত দূরে যাওয়ার। তবে আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তাই তারা আমাকে নিজেদের থেকে দূরে পাঠাতে রাজি ছিল না। তবে আমি এখানে যা উপার্জন করি তাতে আমাদের সংসার ভালোভাবেই চলে যেত। আমার এখনও বিয়ে হয়নি আর অন্যদিকে আকাশ বিবাহিত। আকাশের কোনো ভাই নেই, শুধু একটা বোন ছিল। আর তার বাবা 5 বছর আগে মারা গেছেন। আকাশের বোন কোনো এক স্কুলে শিক্ষকতা করে এবং তার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। আমি তার বিয়েতে গিয়েছিলাম কিন্তু আকাশ বাড়িতেই কখনোই যেতে দেয়নি, কেননা আকাশ কখনো আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি। আমাদের বন্ধুত্বের 5 বছর হয়ে গেছে এবং যে তার যতজন বন্ধু আছে তাদের মধ্যে সবচেয়ে কাছের, কিন্তু যখন কানাডা থেকে তার চাকরির অফার এলো, তখন তার মনে হলো যদি সে আমাকে এই কথা বলে, তাহলে হয়তো আমি তার সফলতা ঈর্ষা করব। তাই সে কাউকে না জানিয়ে প্রথমে এখানকার চাকরি ছেড়ে দিল। তারপর নিজের সব ডকুমেন্ট নিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা দিল। এরপর দীর্ঘ সময় আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আজ 1 বছর পরে তাকে হঠাৎ চোখের সামনে দেখে আমি অবাক হয়ে গেলাম। তাছাড়া তার অবস্থা কিছুটা অদ্ভুত লাগছিল, যেন তার ওপর কোনো বড় ধাক্কা এসেছে। কিন্তু এটা কিসের আকাশ জানত, আমি এই কোম্পানিতে চাকরি করি তাই সে গেটের বাইরে দাঁড়িয়ে আমার অপেক্ষা করছিল। ওর মুখে চিন্তা আর বিষণ্ণতা দেখে আমি আজকের দিনটা অফিস কাম ছেড়েই তাকে নিয়ে ক্যাফেতে চলে এলাম। সে টেবিলে বসতে হাউমাউ করে কেঁদে ফেলল এবং প্রথমেই আমার কাছে ক্ষমা চাইল, কারণ সে আমাকে কিছু না জানিয়ে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি বললাম কোনো ব্যাপার না, আমি এতে দুঃখ পাইনি। যেখানে যার সফলতা আছে তাকে সেখানে যেতেই হয়। এরপর সে বলল কানাডায় আমার কাজ খুব ভালো চলছে, কিন্তু সমস্যা হলো আমার পরিবারের। এটা বলেই সে আবার কান্নায় ভেঙে পড়ল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, দেখ আকাশ, আমি জানি না তোর সমস্যাটা ঠিকই, কিন্তু যদি তুই সেটা আমার সঙ্গে ভাগ করে নিতে চাস তাহলে নিশ্চিন্তে বলতে পারিস, হয়তো এতে তোর মনের দুঃখ কিছুটা কমবে। লিটন, আমি জানি তুই একমাত্র বন্ধু যে আমার সমস্যাটা বুঝতে পারবে, তাই তো আমি এয়ারপোর্ট থেকে সরাসরি তোর কাছে চলে এসেছি। আমি একটা ভয়ানক পাপ করে ফেলেছি, যার হয়তো কোনো ক্ষমা নেই। একথা বলার সাথে সাথে আকাশের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগল। কফি নিয়ে এলো কিন্তু সে কফিতে একবারের জন্য হাত লাগাল না। আমি বললাম, ভাই তুই ঠিকই কি নিয়ে এত যে ভেঙে পড়েছিস? সে ধীরে ধীরে বলল, সেই দিনের পর থেকে যেন আমার জীবন থেকে কিছু একটা চিরতরে হারিয়ে গেছে। সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল আমার শেষ ভরসা। বাবা মারা যাওয়ার পরে মা অন্যের বাড়িতে বাসন মাজতেন, কাপড় সেলাই করতেন, যাতে আমি পড়াশোনা করে ভালো মানুষ হতে পারি। আমি তাকে সান্ত্বনা দিলাম। তখন সে বলল, আমি কখনো আমার মাকে আরাম আয়েশে জীবন কাটাতে দেখিনি,
তারপর সময় বদলাতে লাগলাম। আমি বড় হলাম, চাকরি পেলাম, বিয়ে হলো। বিয়ের কটা দিন স্ত্রীকে আমার খুব ভালো লাগত, কারণ আমি যখন রাতে বাড়ি ফিরতাম তখন সে সাজগোজ করে আমার জন্য অপেক্ষা করত, সে আমার যত্নে কোনো ত্রুটি রাখত না। আমি যা বলতাম ঠিক তাই করত, কিন্তু মায়ের মুখে সব সময় তার বিরুদ্ধে কথা শুনতাম আর বলত মা একদম ভালো না। ধীরে ধীরে ঝগড়া শুরু হলো। আমি তাদের মাঝখানে দাঁড়িয়ে সমাধানের রাস্তা না বেছে একদিন মাকে বললাম আপনি কিছুদিনের জন্য মামার বাড়ি চলে যান, এতে বাড়িতে একটু শান্তি ফিরবে। মা মামার বাড়ি চলে গেলেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হল। এটুকু বলেই আকাশ থেমে গেল। মনে হচ্ছিল কথাগুলো বলতে শুরু করল। আমি তখন ভেবেছিলাম মাকে মামার বাড়ি পাঠানোর সাময়িক সিদ্ধান্ত, কিন্তু আমি জানতাম না যে ওই সাময়িক সিদ্ধান্তটাই আমার পুরো জীবন বদলে দেবে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম তাহলে কি তুই তোর মাকে চিরতরে মামার বাড়িতে রেখে দিলি? কোনোদিন তাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করিসনি? আমার কথা শুনে আকাশের মুখে ক্লান্তির ছাপ ফুটে উঠল, যেন কথাগুলো ওর ভেতরে জমেছিল। সে বলল আমি তো মাকে মামার বাড়ি পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম, কেননা আমি ভেবেছিলাম মামার বাড়িতে ভালোই আছেন। এটা বলে সে দীর্ঘশ্বাস ফেলল আর চোখ নামিয়ে নিল। তারপর বলল আমি অফিসের কাজে ব্যস্ত থাকতাম, তাই বুঝিনি যে বাড়িতে কি হচ্ছে। এরপরে আমি বিদেশে চাকরির খোঁজে ছুটতে শুরু করলাম। সেই সময় আমার স্ত্রীও প্রেগনেন্ট হয়ে পড়ল, এতে করে হাসপাতাল রিপোর্ট ওষুধ এসবের পেছনে ছুটতে ছুটতে পেছনে হারিয়ে গেল। সে আবার থেমে গেল, মনে হচ্ছিল তার চোখের সামনেই যেন পুরনো কোনো দৃশ্য ফিরে এসেছে। তারপর বলল প্রথম প্রথম আমার ফোন আসত, তিনি বলতেন তোমার মা একদম ভালো আছেন। আমার এসব কথা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতাম আর ভাবতাম ভালোই তো আছেন, মা খুশিতেই আছেন। তারপরে একদিন হঠাৎ করে মামার ফোন আসা বন্ধ হয়ে গেল। তারপরে আমি বহুবার মামাকে ফোন করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। ভাবলাম হয়তো গ্রামে চলে গেছেন। ওদিকে আমার স্ত্রী তখন গর্ভবতী এবং তার শরীর ভালো যাচ্ছিল না, তাই সময় পাচ্ছিলাম না যে নিজের চোখে গিয়ে মাকে দেখে আসব। এটুকু বলেই আকাশ চোখ বন্ধ করে মাথা নিচু করে চুপ মেরে গেল। কিছুক্ষণ পরে সে আবার বলতে শুরু করল আমার স্ত্রী তখন বাড়ির কোনো কাজই করতে পারছিল না। সেই সময় মা মামার বাড়ি থেকে 5 মাস পরে ফিরে আসায় আমি একটু স্বস্তি পেলাম। ভাবলাম ভালোই হয়েছে মা আবার ফিরে এসেছেন। এখন মা ঘরের কাজও সামলাবেন আর আমার স্ত্রীকেও দেখে রাখবেন। তখনও আমি এই চাকরিটি করছিলাম, তবে বিদেশে চাকরি পাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো আর আমি কানাডায় চাকরি পেয়ে গেলাম, কিন্তু মা বাড়ি ফিরতেই আবার আগের মতো অশান্তি শুরু হলো। আমার স্ত্রী আমার কাছে মায়ের নামে নালিশ করত, কখনো বলতো তোমার মা আমাকে কথা শোনায়, আবার কখনো বলতো তোমার মা বলে আমি বিছানায় শুয়ে থাকি, বাড়ির কোনো কাজই করি না। আমি কখনোই মায়ের কথা শোনার চেষ্টা করিনি, সব সময় স্ত্রীর কথায় বিশ্বাস করতাম। এদিকে আমি কানাডা যাওয়ার জন্য আমার ডকুমেন্ট তৈরি করেছিলাম, যদিও ভেবেছিলাম স্ত্রীর প্রশ্ন হওয়া পর্যন্ত আমি কানাডা যাব না, কিন্তু বাড়ির প্রতিদিনের ঝগড়াঝাটিতে এতটাই পড়েছিলাম যে ঠিক করে ফেললাম যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব। কানাডায় গিয়ে ভালো চাকরি করব, অনেক টাকা ইনকাম করব। দুদিন পরেই কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই সন্ধ্যায় যখন আমি বাড়ি ঢুকলাম তখন দেখলাম আমার স্ত্রী আর মার মধ্যে ঝগড়া চলছে। ওদের এভাবে ঝগড়া করতে দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কেননা বিষয়টি ছিল খুবই সামান্য। মা আমাদের জন্য রান্না করেছিলেন, কিন্তু স্ত্রীর মধ্যে সেই খাবারে ঝাল একটু বেশিই ছিল। তার অভিযোগ ছিল ডাক্তার তাকে হালকা খাবার খেতে বলেছে, তাই ইচ্ছে করেই বেশি ঝাল দিয়ে রান্না করেছেন মা। বলছিলেন বাবা বয়স হয়েছে তাই ভুল করে হয়তো ঝাল একটু বেশিই হয়ে গেছে, কিন্তু এই ছোট্ট বিষয়টা নিয়ে আমার স্ত্রী পুরো বাড়ি মাথায় তুলে ফেলল। দুজনই সমানতালে ঝগড়া করে যাচ্ছিলেন, কারণ মধ্যেই এই অনুভব ছিল না যে আমি ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছি। আমি রেগে গিয়ে স্ত্রীকে ধমক দিলাম আর বললাম তোমাদের এসবে আমি খুব বিরক্ত হয়ে গেছি। আমি পরশুদিন কানাডা চলে যাচ্ছি, তাই তার আগে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসব। যতদিন না আমি ফিরে আসছি ততদিন তুমি ওখানেই থাকবে। অন্যদিকে মাকে বললাম আমি যতদিন না ফিরে আসছি ততদিন বাড়িতে একাই থাকবেন। আমার এই কথা দুজনের জন্যই একেবারেই অপ্রত্যাশিত ছিল, তাই তারা দুজনেই হতভম্ব হয়ে গেল। যেদিন আমার কানাডা যাওয়ার দিন এলো
সেই দিন সকালেই আমি আমার স্ত্রীকে তার জিনিসপত্রসহ তার বাপের বাড়িতে রেখে এলাম, আর বলছিল আমার এই অবস্থায় তোমার যাওয়া উচিত না, কিন্তু আমি তার একটা কথাও শোনেননি। অন্যদিকে মা বলছিলেন বাবা আমাদের ছেড়ে যাস না। আমি মাকে বললাম আমার যাওয়া খুব দরকার। আমি তোমাদের খরচের জন্য টাকা পাঠিয়ে দেব। তোমরা শুধু চুপচাপ থাকো। সে তার বাবার বাড়িতে থাকবে আর তুমি এখানে। মা বললেন বাবা আমি এখানে একা কিভাবে থাকব। আমি বললাম আমি বাইরে থেকে তালা লাগিয়ে যাচ্ছি। তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। না বলতে লাগলেন না বাবা এমন করিস না। আমি বললাম মা চাই না তুমি পাড়ার মহিলাদের সঙ্গে বসে অযথা গল্প করো আর আমার স্ত্রীর বদনাম করো। আমি চাই তুমি বাড়ির ভেতরেই থাকবে, বাড়িতে সমস্ত জিনিসপত্র রাখা আছে, তুমি নিজের যত্ন নিও। মা রাজি ছিলেন না কিন্তু আমি তার একটা কথা শুনলাম না। আমি আমার ব্যাগ নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বেরোনোর পর মা এবং আমার স্ত্রীর চিন্তা ছিল না। আমার শুধু কানাডা যাওয়ার উত্তেজনা আর প্রচুর টাকা ইনকাম করার আনন্দ মাথায় ছিল। আমি সেই আনন্দে মগ্ন হয়ে রইলাম। তারপর আমি সেখানে গিয়ে মন দিয়ে কাজ করতে লাগলাম, সবকিছু একেবারে ঠিকঠাক চলছিল। কখন যে 6 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আমার স্ত্রী মাঝেমধ্যে আমাকে ফোন করত। আমার মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু আমার স্ত্রীর ছিল। আমি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করলাম, কিন্তু একটি অদ্ভুত বিষয় হলেও সে নিজের বাপের বাড়িতে থাকার পরেও মাস শেষ হওয়ার আগেই আমার পাঠানো টাকা শেষ করে ফেলত, এবং প্রতিবার আমাকে বলত আমাদের ছেলে হয়েছে, ওর শরীরটা ভালো যাচ্ছে না, ঔষধে অনেক খরচ হচ্ছে। আমি তাকে বহুবার বলেছি তুমি বাড়ি গিয়ে মাকে কিছু টাকা দিয়ে এসো। আমার স্ত্রীর কাছে আগে থেকেই আমাদের বাড়ির চাবি ছিল। আমি ভেবেছিলাম সে একবার মাকে দেখতে গিয়েছে এবং টাকা দিয়ে এসেছে। কেননা যখনই আমি মায়ের কথা তুলতাম, সে বলতো আমি মায়ের কাছে গিয়েছিলাম, উনাকে টাকা দিয়ে এসেছি, কিন্তু সত্যিটা হলো সে কখনোই মায়ের কাছে যায়নি। আমি নিজেও মায়ের সঙ্গে কোনদিনও সরাসরি কথা বলিনি। স্ত্রীর কথা শুনে নিজেকে সান্ত্বনা দিতাম। একদিন আমার কাছে মামার ফোন এলো। ফোনে বললেন বাবা অনেকদিন হয়ে গেল, তোমার মায়ের কোনো খবর নেই, কোথায় আছেন উনি? আমি বললাম মামা মা তো বাড়িতেই আছেন। আপনি ইচ্ছা করলে গিয়ে দেখে আসুন, হয়তো একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছেন। তাই আপনি চাইলে ওরা কি আপনার বাড়িতে নিয়ে যান। আর যখন মায়ের কাছে যাবেন তখন আমাকে ওনার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেবেন। মামা বললেন ঠিক আছে বাবা আমি কথা বলাবো, আর তাকে নিজের বাড়িতেও নিয়ে আসব। তারপর কয়েক মাস কেটে গেল, কিন্তু আমার স্ত্রী মায়ের কথা একবারও বলতো না। আমি এই ব্যাপারে কিছু বললে সে প্রসঙ্গ এড়িয়ে যেত। মামার কাছ থেকেও কোনো ফোন এলো না। একদিন কানাডায় আমার এক পুরনো পরিচিতের সঙ্গে দেখা হয়ে গেল। সে ওখানে চাকরি করে, সে আমাকে চিনে। ও বলল বন্ধু খুবই দুঃখের কথা, তোমার মামা 2 মাস আগেই মারা গেছে। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম এবং বললাম তুমি এসব কি বলছ? সে বলল একটা দুর্ঘটনা হয়েছিল, উনার বাড়ির লোকেরা বলেছিল হয়তো উনি তার বোনের বাড়ি যাচ্ছিলেন। তখন পিছন থেকে একটা ট্রাক এসে উনার বাইকে ধাক্কা মারে আর সেখানে প্রাণ হারান। মামার মৃত্যুর খবর শুনে আমি খুব কষ্ট পেলাম, কিন্তু সবচেয়ে বেশি রাত আমার স্ত্রীর ওপর রাগ হলো, কেননা মামার সঙ্গে কথা হওয়ার পরদিনেই আমি আমার স্ত্রী ঝুমার সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম মামার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মামাকে বলেছি তিনি যেন মায়ের সঙ্গে গিয়ে দেখা করেন আর চাইলে মাকে নিজের বাড়ি নিয়ে যান। তখন ঝুমা চুপ করে আমার কথা শুনেছিল, কিন্তু কয়েক দিন পর আবার যখন তার সঙ্গে আবার কথা হলো, তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি বাড়ি গিয়েছিলে? তখন সে বলল হ্যাঁ আমি গিয়েছিলাম, বাড়িতে তালা ঝুলছিল, মামার সাথে আমার কথা হয়েছে, তোমার মা মামার বাড়িতে গেছে, কিন্তু মামা তো আমাদের বাড়ি পৌঁছানোর আগেই রাস্তায় মারা গেছেন। তাহলে ঝুমা আমাকে মিথ্যে বলেছিল কেন? মা কোথায়? তিনি কি বাড়িতে আছেন নাকি? আমার মাথায় তখন হাজারো প্রশ্ন উঠছিল। এতটুকু কান্নায় ভেঙে পড়লাম আর আমি ওর কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলাম। এরপর আবার বলল এটাই সত্যি না। এরপর আমার স্ত্রীর ফোন ধরাই বন্ধ করে দিল। আমি এখনও তার কথা কিছুই জানি না। আমি ভেবেছিলাম হয়তো মামার বাড়ি চলে গেছেন, কিংবা কোনো বান্ধবীর বাড়িতে, কিন্তু সত্যিটা হলো আমি চলে যাওয়ার পর মা একা পড়েছিলেন। আকাশের কথা শুনে আমার মনটা কেঁদে উঠল। পুরো 1 বছর ধরে একজন বৃদ্ধা ভুল বোঝাবুঝির কারণে বন্দী হয়ে পড়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম তারপর তুই কি করলি?
সে বলল, এক রাতে আমি স্বপ্ন দেখলাম মা ঘরের মধ্যে তালা বন্ধ হয়ে আছে, আর ভেতর থেকে চিৎকার করে বলছে, বাবা আমি ভেতরে আছি, আমাকে বাঁচাও। এর মানে একেবারে স্পষ্ট যে দিন থেকে আমি বাড়িতে তালা লাগিয়ে দিয়েছি, সেদিন থেকে সেই তালা এভাবেই ঝুলে আছে, আর আমার মা পুরো 1 বছর ধরে ওই ঘরের ভেতর বন্দী হয়ে আছেন। এখন আমি জানি না মায়ের অবস্থা কেমন, কিন্তু আমার স্ত্রী ঝুমার উপর আমার রাগ হল, কেননা সে আমাকে সব সময় এই আশ্বাস দিত যে সে মায়ের সঙ্গে দেখা করে এবং তাকে টাকা দেয়। এই স্বপ্ন দেখার পরে আমি বহুদিন ধরে ঝুমাকে ফোন করেছি, কিন্তু কোনো উত্তর নেই। এরপরে আমি টেনশনে পড়ে কানাডা থেকে ফিরে ওর বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই, দরজায় তালা ঝুলছে। বাড়ি গিয়েও দেখি সেখানেও ঠিক যেমন আমি দেখে গিয়েছিলাম তেমনই তালা ঝুলছে। আর সেই চাবি এখনও আমার কাছেই আছে, কিন্তু আবার সাহস হয়নি তালা খুলে ঘরের ভেতরে ঢোকার। তাই ভাবলাম এমন কাউকে খুঁজে বের করি, যার কাছে আমি আমার পুরো গল্পটা বলতে পারি এবং এমন কেউ আমার সঙ্গে যাবে এবং আমাকে সাহায্য করবে। এই কারণেই আমি তোর কাছে এসেছি। আকাশ চুপ করে গেল। তখন আমি বললাম, আকাশ এখন বাড়ির বন্ধ দরজাটা খুলতে হবে। সে বলল, আমার এই দরজা খোলার সাহস নেই। আমি বললাম, দরজাটা খুলতেই হবে, কেননা দেখতে হবে যে তোর মা এখনও ওখানে আছেন কিনা। এই কথা শুনে সে আমার দিকে তাকিয়ে কান্নাভেজা চোখে বলল, যদি মা ওখানেই থাকেন তাহলে কি আমি পারবো ওনাকে সেই অবস্থায় দেখতে? তার কথায় আমি বললাম, এই বিষয়ে তুই কি কাউকে কিছু বলেছিস? সে বলল, না এখনও কিছু বলিনি, ভাবছি থানায় এফআইআর করব, কিন্তু ভয় লাগছে, যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে দোষ আমার ঘাড়ে পড়বে। সে আরও বলল, আমার মন বলছে মা কোথাও যাননি, কেউ উনার খোঁজ নেয়নি, একাই ছিলেন ওখানে। আকাশের কথায় হতাশা ছিল। একদিকে স্ত্রীর প্রতারণা, অন্যদিকে নিজের মায়ের চিন্তা, এই দুইয়ের মাঝখানে আমি বললাম, চল স্ত্রী ঝুমাকে খুঁজে বের করি। সে অবাক হয়ে বলল, কোথায় খুঁজব ওকে? আমি সকালে ওর বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানেও তালা ঝুলছে। আমি বললাম, তাহলে খুঁজে বের করতে হবে, কেননা তার কাছেই তোর বাচ্চা আছে, যাকে তুই এখনও চোখে দেখিসনি। ওকে খুঁজে বের কর আর ওর কাছে জানতে চাই কেন সে তোর মায়ের সঙ্গে দেখা করেনি। আমি আকাশকে নিয়ে তার স্ত্রীর বাপের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, ঝুমার পরিবার কোথায় আছে? আশেপাশের লোকরা জানালো ঝুমা আবার বিয়ে করেছে। এই কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে গেল এবং অবাক হয়ে বলল, কিন্তু গত মাসেই তো আমার সঙ্গে কথা হয়েছে। ওর পাড়ার এক মহিলা জানালেন, হ্যাঁ হ্যাঁ গত মাস পর্যন্ত এখানেই ছিল, কিন্তু তারপর হঠাৎ বাড়ি বিক্রি করে কোথায় যেন চলে গেল। কিছুই জানি না আমরা, তবে এটুকু শুনেছিলাম যে ঝুমার স্বামী তাকে ফেলে রেখে কানাডা চলে গেছে। তাই ঝুমা গত 1 বছর ধরে তার মা বাবার সঙ্গে থাকছিল। ওদের আর্থিক অবস্থা আগে খারাপ ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন ওদের হাতে অনেক টাকা হলো আর তারপর ওরা এই বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তবেই বাড়ি বিক্রির আগে এক ছেলের সাথে ঝুমার বিয়ে দিয়ে দেয়। সেই ছেলেটার প্রায়ই ঝুমার সাথে এখানে আসত। মহিলার কথা শুনে আকাশের মাথায় যেন বাজ পড়ল এবং সে কেঁদে ফেলল। সেই মহিলাকে জিজ্ঞেস করল, ঝুমার তো একটা বাচ্চা কি হলো? মহিলা বললেন, হ্যাঁ ঝুমার একটা ছেলে হয়েছিল, কিন্তু শুনেছি জন্মের পরপরই সে মারা যায়। এটা শুনে আকাশ যেন ভেঙে পড়ে। মহিলাটি জিজ্ঞেস করলেন, আপনারা কে ঝুমার? তখন আমরা তাকে বললাম যে আকাশ ঝুমার প্রথম স্বামী। আমাদের মুখ থেকে এই কথা শুনে সেই মহিলা হতভম্ব হয়ে গেলেন। চলে যাবার আগে সেই মহিলা আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। ঝুমা আর তার পরিবার খুব ধূর্ত। আমার তো মনে হয় গত 1 বছর ধরে যে সব টাকা ওদের হাতে আসছিল, সেগুলো আপনার টাকা। আপনাকে প্রতারণা করেছে, হয়তো সে আরও বড় লোক স্বামী পেয়ে গেছে তাই আপনাকে ছেড়ে আবার বিয়ে করেছে। আকাশ ভীষণ ভেঙে পড়ল। তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা সিঁড়ির উপর বসে পড়লাম। আমি তার মুখের দিকে তাকালাম, মনে হলো এরকম অসহায় একজন মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আমি বললাম, এখন কি করবি আকাশ? সে বলল, আর কি করতে পারি বল? যার ওপর বিশ্বাস করেছিলাম, যার জন্য বিদেশে বসে কষ্ট করে টাকা পাঠাতাম, সেই আমাকে ঠকিয়ে গেল। আমি তো নিজের মায়ের কথা ভুলে শুধু আমার বাচ্চার কথা ভেবেছি, কিন্তু কি করছে আমার সঙ্গে আমি যত টাকা রোজগার করেছি সব ঝুমার অ্যাকাউন্টে পাঠিয়েছি। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, মাকে খুঁজতে হবে। আমি বললাম, হ্যাঁ, কেন নয় চল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বলতে লাগল, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না, কেননা
আমি আমার মায়ের সঙ্গে খুব খারাপ করেছি, পুরো 1 বছর ধরে সেই তালা শুধু দরজায় লাগানো ছিল না, আমার হৃদয়ও লাগানো ছিল। তার এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, আর আমি আস্তে করে বললাম, এখন আর দেরি করা ঠিক নয় আমাদের, তোদের বাড়ির দরজাটা খুলতেই হবে। এরপরে আমরা আকাশের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম এবং আকাশকে বললাম, চল ভেতরে যাই, তোকে সত্যের মুখোমুখি হতেই হবে। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি প্রস্তুত আছি, কিন্তু একটা অনুরোধ, এই সময় তুই আমার পাশে থাকিস। আমি বললাম, ঠিক আছে, আমি তোর সঙ্গে আছি। আমি তার চোখে এমন এক ভয় দেখলাম যেটা কোনো সাধারণ মানুষের নয়, বরং এক ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার আগে যে নিঃশব্দ আতঙ্ক হয়, সেই রকম কিছু জানো। সে জানে দরজার পেছনে যা আছে তা তার গোটা জীবন পাল্টে দিতে পারে। আমি বললাম, দরজাটা দেখি ভিতরে কি আছে। আমার গলায় ছিল আত্মবিশ্বাস, কিন্তু অন্তরে ছিল এক অজানা আশঙ্কা, যদি সত্যিই তার মা ভেতরে থাকে, তবে আমরা কোনো অবস্থায় তাকে দেখব। আকাশ কাঁপছিল, আমি তার হাত ধরে তাকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে দরজার দিকে নিয়ে গেলাম, কিন্তু তা বারবার বলে দিচ্ছিল শেষে প্রস্তুত নয়, কিন্তু তবুও পেছনে ফেরার সুযোগ নেই। দরজা খোলার আগেই সে আবার হাত নামিয়ে দিল আর তার মুখ লজ্জায় ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। দরজা খুলে আবার তার হাত থেমে গেল এবং সে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার স্ত্রী ঝুমা বারবার ছেলের অসুস্থতার অজুহাত দিয়ে আমার থেকে টাকা নিয়েছে, আর আমি আমার মাকে ভুলে গিয়েছিলাম। আর আজ ভাগ্য আমাকেও তেমনি করে ভেঙে দিয়েছে। আমার কিছুই অবশিষ্ট নেই, আমি কানাডায় চাকরি ছেড়ে চলে এসেছি, আর এই খানকার চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী আমার সব জমানো টাকা নিয়ে চলে গেছে। আমার সন্তান নেই, এখন কেবল এই বাড়িটা আছে। এ বাড়ি ফাঁকা নাকি আমার মায়ের আর্তনাদে ভরা, আমি জানি না। সে আবার নিজের হাতে ধরা চাবিটা নেয়। আমি বললাম, তাহলে খোল, সাহস রাখো। সে আবারও তালা খোলার জন্য হাত বাড়াল, কিন্তু হঠাৎ এই মাটিতে বসে পড়ল এবং মুখে হাত চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। আকাশ বলতে লাগল, এই দরজাটা ঠিক এখান থেকেই মা আমাকে স্কুলে নিয়ে যেতেন। বাবার অনুপস্থিতিতে উনি আমাকে বড় করেছেন, আমার প্রতিটি প্রয়োজনের খেয়াল রেখেছেন। আমি তার কাঁধে হাত রাখলাম এবং দুজনেই কিছুক্ষণ নীরব রইলাম। আমি কখনো ভাবিনি একদিন আমি এই বাড়িতে খালি হাতে ফিরব। আমি বললাম, তুমি খালি হাতে ফিরে আসোনি। আকাশ, তোমার কাছে এখনও সত্য আছে, আর সত্য কখনো খালি হয় না। সে মাথা নাড়ল এবং বলল, শুধু প্রার্থনা করো যেন এই দরজা খোলার পর যেটা সামনে আসবে তার সহ্য করার সাহস পাই। আকাশের কাছ থেকে জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো এই সবই ছিল তার অবহেলার ফল। বিদেশ যাওয়ার আনন্দ, স্ত্রীর ওপর অন্ধবিশ্বাস, অসহায় মাকে একা ফেলে যাওয়ার ভুল। আশেপাশের কিছু মানুষ বাড়ি থেকে বের হচ্ছিল। তারা আকাশকে দেখে চিনে ফেলল এবং কেউ কেউ বলল, বাবা তুমি ফিরে এসেছ। ওখানে আমাদের আশেপাশের লোক জমা হতে লাগল। আকাশের হাতে দরজার তালা ভাঙ্গা এবং ভেতরে ঢুকে পড়ল। আমিও তার সঙ্গে সঙ্গে ভিতরে গেলাম। দেয়ালগুলোর খেলা জমে গেছে, রং উঠে গেছে। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল ঘন অন্ধকার, তাই আমি মোবাইলের টর্চ জ্বালালাম। আকাশ এগিয়ে গিয়ে বাড়ির সব লাইট জ্বালিয়ে দিল। ঘরের প্রতিটি কোণে ধুলোর স্তর আর মাকড়সার জাল, যেন বহুদিন কোনো লোকের পা পড়েনি। আকাশ তার মাকে ঘরের প্রতিটি করে খুঁজতে লাগল, কিন্তু তার মাকে কোথাও পেল না। আমাদের ভাবনা অনুযায়ী আমরা ভেবেছিলাম হয়তো আকাশের মা মারা গিয়েছেন, কারণ একটাই বন্ধ বাড়িতে কেউ এতদিন বেঁচে থাকতে পারে না। তবে যদি তার মা সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে তার দেহ কোথায় গেল? 1 বছরে একটা মৃতদেহ নষ্ট হয়ে যাওয়ার কথা, তবুও কিছু থাকা উচিত ছিল, যেটা ঘরের ভেতরে পাওয়া যেত। যদি আকাশের মা ঘরের ভেতরেই থাকতেন, তাহলে তার কোনো না কোনো চিহ্ন থাকবে। একটা তালাবদ্ধ ঘরের ভেতর থেকে একজন মানুষ কিভাবে গায়েব হয়ে যেতে পারেন? তার মৃত্যু হলে অবশ্যই কিছু না কিছু তো থাকা উচিত ছিল। আকাশ ভেঙে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগল, চিৎকার করে মায়ের নাম ধরে ডাকতে লাগল, কিন্তু তার মায়ের কোনো খোঁজ পাওয়া গেল না। পাড়ার লোকজন একে একে আকাশের ঘরের ভিতরে জড়ো হতে লাগল। আমি বললাম, আপনাদের মধ্যে কেউ কি বাড়ির সামনে কাউকে আসতে যেতে দেখেছেন? ছাদে কাউকে ঢুকতে দেখেছেন? কিন্তু কেউই কিছু বলতে পারল না। ছাদ দিয়েও কেউ ঢুকতে পারত না, কারণ ছাদের দরজাটাও তালাবদ্ধ ছিল এবং সেখানে তালাও ঝুলছিল। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না আকাশের মা মারা গেছেন নাকি গায়েব হয়ে গেছেন, আর যদি গায়েব হয়ে গিয়ে থাকেন তাহলে কোথায় গেলেন। এই বাড়িটা যেন এক রহস্যময়ী বাড়িতে পরিণত হয়েছিল।
একজন জলজ্যান্ত মানুষ কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারেন, আর যদি মারা গিয়ে থাকেন তাহলে তার দেহাবশেষ কোথায়? আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমি কোনোরকমে আকাশকে সামলে বললাম আমরা পুলিশকে জানানো উচিত। এরপরে আমরা পুলিশকে জানালাম। পুলিশ ঘটনাস্থলে এলে তাদের পুরো বিষয়টা জানানো হলো। পুলিশও পুরো ঘটনা শুনে অবাক হয়ে গেল। 1 বছর তালাবন্ধ হয়ে থাকা একজন বৃদ্ধা কোথায় গেলেন? যদি তিনি সেই ঘরে মারা গিয়ে থাকেন তাহলে তো তার দেহ পচে দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু এই ঘর থেকে তো কোনো দুর্গন্ধ পাওয়া যাচ্ছে না। পুলিশ তদন্ত শুরু করে দিলেন যে আকাশের মা যদি বেঁচে থাকেন তাহলে তিনি কোথায়, আর যদি না থাকেন তাহলে দেহ গেল কোথায়? এই প্রশ্ন এখন শুধু আমাদের নয়, গোটা পাড়ার মানুষের মুখে মুখে ঘটতে থাকল। যে রহস্য আমরা সমাধান করতে এসেছিলাম সেটা আরও জটিল হয়ে উঠল। একটা দিন কেটে গেল, তারপর 2-3 দিন এভাবেই পার হলো। আকাশ সারাদিন কান্নাকাটি করত আর আমি তাকে সান্ত্বনা দিতাম। আমি বাড়ির একমাত্র ছেলে, তাই আমি বেশি দিন ছুটি নিয়ে থাকতে পারতাম না। পাড়ার লোকেদের অনুরোধ করি তারা যেন আকাশের খেয়াল রাখে। পুলিশও তার কাজ চালিয়ে যাচ্ছিল। এদিকে পুলিশের সন্দেহ ঝুমার দিকেও ছিল সত্য। একদিন আমি আসি পুলিশ নিয়ে, অবশেষে ঝুমার সন্ধান পায়। যখন আকাশ ঝুমার মুখোমুখি হয় তখন তার রাগ সামলানো দায় হয়ে পড়েছিল। ঝুমা নিজেই তার অপরাধ স্বীকার করে নেয় এবং সে বলে, তুমি আমাকে প্রেগনেন্ট অবস্থায় ফেলে বিদেশ চলে গিয়েছিলে। আমি সেই কারণে খুব রাগান্বিত ছিলাম এবং ঠিক করেছিলাম যে আর কখনো তোমার সঙ্গে থাকব না, কিন্তু আমি জানতাম না যে তুমি তোমার মাকে বাড়িতে তালা বন্ধ করে রেখে গিয়েছিলেন। সে আরও বলে, তুমি যখন আমাকে মাসে মাসে টাকা পাঠাতে থাকলে তখন আমি সেই টাকা জমাতে শুরু করি এবং আমরা অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা করি। আমি তোমার কাছ থেকে টাকা আদায় করতে থাকি। এই সময়ে আমি মদন নামের একটি ছেলের প্রেমে পড়ে যাই এবং তোমার কাছ থেকে ভালো পরিমাণ টাকা আদায় করার পরে আমি মদনকে বিয়ে করে নেই এবং সেই পাড়া আমি কখনোই তোমার মায়ের কাছে যাইনি। তাই তোমার মায়ের ব্যাপারে আমার কিছুই জানা নেই। হ্যাঁ, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলতাম যে আমি তোমার মায়ের সঙ্গে দেখা করি, কিন্তু যেদিন থেকে তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে চলে গেলে সেদিন থেকেই আমি কখনো সেই বুড়ির কাছে যাইনি। আমার তো আগে থেকেই তোমার মাকে ভালো লাগতো না, তারপর আমি বাড়িতে ফিরে যেতে চাইনি। আমি তো আগেই প্ল্যান করে রেখেছিলাম যে আমি তোমার থেকে সরে যেতে, কেননা তুমি আমাকে প্রেগনেন্সির সময় একা ফেলে রেখে বিদেশ চলে গেলে। তুমি কানাডা যাওয়ার প্ল্যান আগেই করে রেখেছিলেন, কিন্তু আমাকে যাওয়ার মাত্র 2 দিন আগে জানালে। আকাশ বলছিল, আমি শুধু তোমার সঙ্গে অন্যায় করিনি, আমি আমার মায়ের সঙ্গে অন্যায় করেছি। এটুকু বলেই সে মাথায় হাত দিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। ঝুমাকে পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে জামিনে ছাড়া পেয়ে যায়। এখনও আকাশের মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। একদিন আমি অফিসে ছিলাম, হঠাৎ আবার ফোন বেজে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আকাশের ফোন। আমি সঙ্গে সঙ্গে ফোন ধরলে আকাশ বলল, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আমিও হাসপাতাল পৌঁছালাম আর সেখানে একটা নতুন সত্যের মুখোমুখি হই। আকাশের কপালে ব্যান্ডেজ বাঁধা আর তার একেবারে পাশে এক মহিলা বসেছিলেন। আকাশ আমাকে দেখিয়ে বলল, দেখ ভাই, উনি আমার মা। ওর এই কথা শুনে আমি হতবাক হলাম এবং ভালো করে তাকিয়ে দেখলাম। মহিলা একেবারে সুস্থ, কিন্তু আকাশের মাথায় চোটের চিহ্ন স্পষ্ট। এরপরে আকাশ বলল, তুই আমায় খুব সাহায্য করেছিস। আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। আমি জানতে চাইলাম, কিন্তু তুই তোর মাকে হঠাৎ করে কোথায় পেলি? এইবার আকাশের মা নিজেই সব গল্প বলতে শুরু করলেন। আসলে হয়েছিল কি, আজ সকালে আকাশ প্রতিদিনের মতো নিজের মাকে খুঁজে বেড়াচ্ছিল এবং চোখে মায়ের স্মৃতি। সে হেঁটে যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এতে তার মাথা ফেটে যায় এবং চোখের সামনে অন্ধকার নেমে আসে আর রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সেই সময় এক মহিলা এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। অজ্ঞান হওয়ার আগেই আকাশ দেখে যে সেই মহিলা আর কেউ নন, তার নিজের মা। আকাশ তখন নিজের মাকে হারাতে না দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিল এবং ধীরে ধীরে মামা বলে ডাকছিল, কিন্তু তার চোখ বন্ধ হয়ে আসছিল। তারপর যখন হাসপাতালে চিকিৎসার পর তার সামনে সত্যিই তার মা বসে আছে, তার বিশ্বাসই হচ্ছিল না। তাই সে মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করল আর বোঝার চেষ্টা করল যে সত্যিই মহিলাটা মা নাকি অন্য কেউ। তখন তার মা বললেন, বাবা, আমি তোর মা।
মায়ের কথা শুনে আকাশের মুখ আনন্দে চকচক করে উঠল এবং সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইতে লাগল। এরপর সে বলল, মা তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। এরপরে তার মা তাকে এমন এক সত্য বললেন যা শুনে আমার নিজেরও অবাক হয়ে গেলাম, আর আমি ভাবতে লাগলাম সত্যিই কি প্রকৃতির এতটা আশ্চর্যভাবে হারিয়ে যাওয়া মানুষকে এক করতে পারে। আসলে আকাশের মা শিক্ষকতার চাকরি করতেন। যখন থেকে আকাশের বিয়ে হয়েছিল তখন থেকেই তার বউয়ের সঙ্গে তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। তবু তিনি স্কুলে পড়াতে যেতেন, কিন্তু আকাশের স্ত্রী চায় স্কুলে পড়াতে না গিয়ে বাড়ির সব কাজ করুক, এই জন্যই তিনি স্কুল ছেড়ে বাড়ির সব কাজ করতে লাগলেন। আকাশ বিদেশে চলে যাবার পরে কিছু দিন পর্যন্ত আকাশের মা ঘরের ভেতরেও দিন কাটাতে লাগলেন, কিন্তু কয়েকদিন পরে একদিন তিনি জানালার পাশে বসে হাউমাউ করে কাঁদছেন। কেউ যেন এসে তাকে এই ঘর থেকে মুক্ত করে, কারণ এই তালাবন্ধ ঘরটা এখন তার দম বন্ধ করে দিচ্ছিল। শুরুর দিকে তিনি ভাবতেন আকাশ আমাকে এখানে বন্ধ করে গেছে, তাই নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে এসে আমাকে ছাড়িয়ে নেবে, কিন্তু কয়েক দিন কেটে যাওয়ার পরেও কেউই তাকে মুক্ত করতে এলো না। এরপরেই তিনি জানলার ধারে বসে জোরে জোরে কাঁদতে লাগলেন। পাড়ার লোকজন সেই কান্নার শব্দ শুনতে পেল। তারা অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো যে এই কান্নার আওয়াজ আসছে কোথা থেকে, বাড়িতে তো তালা দেওয়া। প্রথমে তারা ভেবেছিল হয়তো বাড়িতে চোর ঢুকেছে, কিন্তু পরে পাড়ার লোকজন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করল। এরপরে তারা খোঁজ নিয়ে দেখে আকাশের মা ঘরের মধ্যে রয়েছেন। পাড়ার লোক যখন ছাদ দিয়ে ঘরের ভেতরে ঢুকল তখন তারা দেখে আকাশের মা অচেতন অবস্থায় পড়ে আছেন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালেন তিনি 3 দিন ধরে কিছু খাননি, তাই তার রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। আর মানুষ তার চিকিৎসা করাই এবং তার এক ঘনিষ্ঠ বান্ধবী আগে তার সঙ্গে স্কুলে শিক্ষকতা করতেন। তিনি খুব যত্নে তার সেবা করেন এবং তার কাছে নিয়ে যান। পরে পাড়ার কমিটি একটা মিটিং ডাকে এবং আকাশের মাকে জিজ্ঞেস করে, আপনি ঘরের মধ্যে কি করছিলেন? আপনার ছেলে আর পুত্রবধূ কোথায়? আকাশ না পাড়ার সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন এবং বললেন, হয়তো আজ আমার প্রাণ বেঁচে গেছে, কিন্তু আমার ছেলেই আমাকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে গিয়েছে। তবে আমি চাই না আমার ছেলে আমার এই অবস্থার কথা জানুক। আপনারা যদি সময়মতো না আসতেন তবে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না, কিন্তু তারপরেও আমি চাই আমার ছেলে যেন নিজের ভুল নিজে উপলব্ধি করে। যেদিন সে নিজের তীব্র অনুশোচনা জর্জরিত হয়ে আসবে, সেদিন আমি তাকে দেখতে আসব। আকাশের মা জেনে গিয়েছিল যে আকাশ ভারতে ফিরে এসেছে। পাড়ার লোকেরা তখন খুব ভালো অভিনয় করেছিল। আকাশ যখন নিজের ভুল বুঝতে পারল, তখন সে কান্নায় ভেঙে পড়ল এবং বারবার মায়ের পা ধরে ক্ষমা চাইল। সেই মা অনেক কিছু সহ্য করেছেন, তার নিজের ছেলে তাকে তালাবন্ধ করে রেখে গিয়েছিল। শুধুমাত্র বউয়ের খাতিরে আজও সেই মা ভেতরের কষ্টে ক্ষতবিক্ষত হওয়ার পরেও ক্ষমাশীল মমতাময়ী ছিলেন তিনি তার ছেলেকে ক্ষমা করে দেন, এমনকি তিনি আকাশের আশেপাশে ঘুরে বেড়াতেন আর আকাশ তাকে খুঁজে পেত। এরপরে যখন আকাশের অ্যাক্সিডেন্ট হয় তখন সেই মাই তাকে বাঁচায়, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় আর সেখানেই তাকে পুরো সত্যটা জানায়। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কিছু ভুল যখন আমরা ইচ্ছে করে করি তখন সেই ভুলের শাস্তি অনিচ্ছাকৃত ভুলের থেকেও অনেক বড় হয়। আকাশের মা তাকে তার স্ত্রী সম্পর্কে সব সত্যি কথা জানান এবং বলে, সে ছোট ছোট বিষয় নিয়ে আমাকে অপমান করত, আমার সঙ্গে তর্ক করে ইচ্ছে করেই ঝগড়া করত, কিন্তু তুই সব সময় তোর স্ত্রীরোগ জনিত খুব লজ্জিত হয় এবং তার মায়ের কাছে ক্ষমা চায়। আর তার মা তিনি সত্যিই তাকে ক্ষমা করে দেন, কারণ মা বাবা কখনোই তাদের সন্তানের ভুলগুলোকে বেশি সময় ধরে মনে রাখেন না, তাই তারা তৎক্ষণাৎ ক্ষমা করে দেন। কিন্তু সন্তানেরা মা বাবার ছোট ভুল অনেক সময় ক্ষমা করতে পারে না, বরং শাস্তি দেওয়ার দিকেই বেশি মনোযোগ দেয়। এই গল্প আমাদের শেখায়, যখন আমরা ইচ্ছে করে কোনো ভুল করি তখন আমাদের মনে হয় আমি তো কিছুই করিনি, কিন্তু যখন সেই ভুলের ফল আসে তখন আমরা তো সহ্য করতে পারি না। তাই মা বাবার সঙ্গে কিছু করার আগে সবসময় ভবিষ্যতের কথা ভাবা উচিত। বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।